গুড ইভিনিং। দেখো তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা, যা লাইভ আছো। ওকে, অপশনাল জিওগ্রাফির উপর আমরা ক্লাস করছিলাম, ঠিক আছে। এইগুলো পেড ব্যাচের ক্লাস, তবুও বেশ কয়েকটা ক্লাস আমরা ওপেন রাখছি। যারা এখান থেকে গাইডেন্স নিচ্ছ না তাদেরকেও আমি বলবো যে দেখো যে কিভাবে ক্লাসগুলো হচ্ছে, কিভাবে নোটপত্র তৈরি হচ্ছে, ঠিক আছে। তুমি যদি অন্য কোনো স্যার বা ম্যামের কাছেও পড়ো তো সেক্ষেত্রে ঠিক এইভাবেই নোটপত্র রেডি করার চেষ্টা করো। আশা করি তোমার পরীক্ষার আগে কিন্তু নোটপত্র রেডি হয়ে যাবে, ঠিক আছে, এবং একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। দেখো, সিভিল সার্ভেন্ট হতে গেলে তোমাকে অনেক দূরের চিন্তা ভাবনা করতে হবে, যেটা সাধারণ ছাত্রছাত্রীরা করতে পারবে না বা করতে পারে না। তোমাদের যারাই ভাবছো যে ভালো রেজাল্ট করবে বা অ্যাকচুয়ালি আমাকে সিভিল সার্ভেন্ট হতে হবে, তাও বা ডাব্লিউবিসিএস এ বা বি গ্রুপ, তাদের এখন থেকে কিন্তু প্রিপারেশন নিতে হবে। সেই রেজাল্ট আসুক বা না আসুক, অনেকে ওয়েট করে বসে আছে যে রেজাল্ট আসবে তারপর আমরা প্রস্তুতি শুরু করব। সম্ভব না, কারণ হিউজ সিলেবাস, বিশেষ করে অপশনালের ক্ষেত্রে। আজকে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তুমি দেখো এত ক্লাস হচ্ছে, এত স্যাররা ম্যামরা ক্লাস করাচ্ছে, অপশনাল ক্লাস কোথায় হচ্ছে? ইউটিউবে সার্চ করো, দেখবে কোনো ভিডিওই শো করবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা টার্গেট নাও যে 100 দিনের মাথায় আমি পুরো সিলেবাস কমপ্লিট করব। ধরে রাখো যে 100 দিন পর তোমার পরীক্ষা আছে, তবেই কিন্তু সিলেবাস কমপ্লিট হবে, আদারওয়াইজ কিন্তু হবে না, ঠিক আছে। একটা যে কোনো লক্ষ্যর একটা টার্গেট বা সময়সীমা সেট করতে হবে। তো যাই হোক, আমাদের এই যে এক্সিকিউটিভ ব্যাচ, ঠিক আছে, এখানে আমরা অপশনাল ভূগোলের উপর ক্লাস করছিলাম। এটা আমাদের বইয়ের পিডিএফ, ঠিক আছে, যেটা আজকে না 2019 বা 20 সালের দিকে বেরিয়েছিল, এবং অনেক ছাত্রছাত্রীর কাছে এই বইটার পিডিএফ নেই, বই আছে, ঠিক আছে, অনেক ছাত্রছাত্রীর কাছে এটা আছে। তো আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব, এবং আজকে তোমাদের প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে, তারপরে আমরা কাল থেকে একদম কোশ্চিনে ঢুকবো। খুব ভালো করে বুঝে নাও, তোমাদের যে সিলেবাস আছে এটা হচ্ছে তোমাদের সিলেবাস। দুটো পেপারে ভাগ করা হয়েছে, পেপার 1 আর পেপার 2, ঠিক আছে। এটায় 200 নাম্বার থাকবে, এটাতেও 200 নাম্বার থাকবে, টোটাল 400 নাম্বার। এর মধ্যে গ্রুপ এ গ্রুপ বি এখান থেকে 100 নাম্বার, এখান থেকে 100 নাম্বার, টোটাল 200 নাম্বার, ঠিক আছে। এখানে দেখো জিওমরফোলজি আছে, ক্লাইমেটোলজি আছে, ওশনোগ্রাফি, কার্টোগ্রাফি, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি আছে। এখানে ইকোনমিক জিওগ্রাফি, পপুলেশন জিওগ্রাফি, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল জিওগ্রাফি, সেটেলমেন্ট জিওগ্রাফি আর রিজনাল জিওগ্রাফি আছে। বোঝা গেল? তোমাকে প্রত্যেকটা বিষয়ে গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ প্রত্যেকটা টপিক থেকে তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন দেখো তাহলে বুঝতে পারবে প্রত্যেকটা টপিক থেকে কোশ্চিন থাকে, প্রত্যেকটা টপিক থেকে। হ্যাঁ, তোমাদের চয়েস থাকে ঠিকই, কিন্তু প্রত্যেকটা টপিক থেকে কোশ্চিন থাকে। তো এখানে আমরা পেপার 2 এর কথা পরে আলোচনা করব। পেপার 1 এর মধ্যে আজকে আমরা আলোচনা করব জিওমরফোলজি এবং জিওটেকটনিক। আমি শুধু জিওমরফোলজি বলবো না, এটাকে আমি জিওটেকটনিকও বলবো, ঠিক আছে। জিওটেকটনিক এবং জিওমরফোলজি এখানে আমরা আজকে আলোচনা করব। কোন কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, কোন কোন প্রশ্নগুলো তোমার বেসিক ক্লিয়ার করবে, এবং আর কোন কোন কোশ্চেনগুলো তোমাকে করতে হবে এই টপিকের মধ্যে, ঠিক আছে। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি আজকের ক্লাসে যে যে প্রশ্নগুলো লেখাবো বা যেগুলো করাবো এর বাইরে প্রশ্ন হতে পারে না, ঠিক আছে। তুমি দেখো, দেখলেই বুঝতে পারবে, একদম ক্যাটাগরি ওয়াইজ আমরা প্রশ্নগুলোকে সাজাবো। ওকে, বোঝা গেল? তো এখানে শুধু জিওমরফোলজি নয়, জিওটেকটনিক অ্যান্ড জিওমরফোলজি এটা মিলিয়ে তোমাদের ধরে নাও এর মধ্যে 40 নাম্বার থাকবে। এবার দেখো, খুব ভালো করে একটু মন দিয়ে দেখো, একটু ধৈর্য নিয়ে বসো। জিওটেকটনিক এবং জিওমরফোলজির মধ্যে যদি আমি দেখি, ঠিক আছে, আমি এটাকে ভাগ করে দিচ্ছি এই টপিকটাকে দুটো ক্যাটাগরিতে। কি ক্যাটাগরি?
কালকে আমি আমার নিজের হাতের নোট দেখে তোমাদের দেখাবো, এবং আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি ওয়েস্ট বেঙ্গলের বুকে, ঠিক আছে, এই নোট আজ পর্যন্ত কারো কাছে নেই। কারণ আমি একটা জিনিস দেখেছি, দেখো এই বই আমাদের অনেকদিন আগেই বেরিয়েছে, কিন্তু এই বইয়ের ক্ষেত্রে যে সমস্যাটা সবাই ফেস করেছে, বা যে কোনো বইয়ের ক্ষেত্রে যারা সেলফ স্টাডি করে যে সমস্যাগুলো ফেস করেছে, ধরো এই কোশ্চিনটাই সাপোজ, ঠিক আছে, তুমি লিখতে যাও, তোমার 36 মিনিটের মধ্যে তোমাকে লিখতে হবে 40 নাম্বার, তার মধ্যে ভেঙে দিয়েছে 25, 10, 5। ম্যাক্সিমাম ছেলে মেয়ে এই কোশ্চিনগুলো রেডি করতে পারছে না, টাইমের মধ্যে লিখতেই পারছে না, ঠিক আছে। ম্যাক্সিমাম 70%, 75% তারা অ্যান্সার করতে পারছে, বাকি 25%, 30% করতে পারছে না। তো এই সমস্যাটা সমাধান করার জন্যই তোমাদের যে নোটগুলো প্রোভাইড করা হবে একেবারে ইউপিএসসি মেন্স লেখার যে প্যাটার্ন সেই হিসাবে। তোমরা জানো বা বিভিন্ন টপারদের নোটও তোমরা দেখেছো, তারা কিন্তু ওই স্কুল ইউনিভার্সিটির মতো ডিটেলসে ভরে ভরে লেখে না, সবই লিখবে, সবই উপস্থাপন করবে, কিন্তু সেটা ডায়াগ্রামের আকারে, মানচিত্রের আকারে, ঠিক আছে। আমি আগের দিনের ক্লাসটায় কিন্তু সেইভাবে তোমাদের শিখিয়েছিলাম যে একটা নোটের মধ্যে কি কি থাকতে হবে। প্রথমে ইন্ট্রোডাকশন থাকতে হবে, ইন্ট্রো পার্ট, এক সেকেন্ড, প্রথমে ইন্ট্রো পার্ট থাকতে হবে, খুব সুন্দর, যে কোনো কোশ্চেন একটা ইন্ট্রো পার্ট থাকে, যদি সেখানে ম্যাপ হয় তো ম্যাপ দিতে হবে তোমাকে, ঠিক আছে। তো ইন্ট্রো পার্ট থাকবে, তারপর তোমার কি থাকবে, ম্যাপ থাকবে, সেখানে তুমি সেখানে ডায়াগ্রাম করবে, ডায়াগ্রাম বলতে সেটা বিভিন্ন রকমের ডায়াগ্রাম হবে, যেটাকে আমি বলছি মেনু কার্ড। তুমি যেটাই লিখবে মানে পুরো অ্যান্সারে পরবর্তী 1 পেজ, 2 পেজ বা 3 পেজে, সেটা তুমি আগে মেনু কার্ড হিসেবে শো করিয়ে দিবে কাকে, পরীক্ষা যে খাতা চেক করবে তাকে। এগুলো আমি আগে খুব সুন্দরভাবে আগে ক্লাসে আলোচনা করছি, কাইন্ডলি একটু দেখে নিও যদি তোমার অপশনাল পেপার থাকে। মেনু কার্ড জিনিসটা এটা প্রত্যেকটা ভালো ভালো ইনস্টিটিউট যেখানে আইএস আইপিএস দিয়ে পড়ানো হয় সেখানে শেখায় এই প্যাটার্নটা। মেনু কার্ড মানে কি, আগেই যে খাতা চেক করবে তোমার, সে দেখে নেবে, বুঝে যাবে যে তুমি কি কি লিখেছো পুরো অ্যান্সারে। সে 3-4 পাতা চেক করবে না, কিন্তু তাও সে প্রথম পেজেই বুঝে যাবে যে তুমি কি কি দিয়েছো তোমার অ্যান্সারের মধ্যে। এটাকে বলা হয় মেনু কার্ড তৈরি করা, আর এইটাও কিন্তু আমি আগের দিন ডিসকাস করেছি। তো আমাদের এই নোটগুলোতে, এইগুলো হচ্ছে সেই চিরাচরিত বইয়ের নোট আর কি। তো এই নোটগুলোর মধ্যে ওই রকম মেনু কার্ড টাইপের কিন্তু উত্তর নেই, ঠিক আছে, যেটা আমি নতুন ভাবে করছি এই পেপারগুলোর জন্য। আর এইগুলো তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে, এই পিডিএফ তো আমি দিয়েই দেবো যারা ভর্তি হয়েছে, ঠিক আছে। আমাদের এই পেপার 1-এ এটা 400 পেজের মতো আছে, আর ওখানেও প্রায় 300-400 পেজ আছে। এগুলো আমি দিয়ে দেবো, এগুলো তোমরা পড়বে, তোমাদের বেসিক ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু যে নোট একদম শর্ট, যে নোটগুলো যেগুলো তুমি টাইমের মধ্যে করে আসতে পারবে, সেই ধরনের নোট, ঠিক আছে, আমি তোমাদের প্রোভাইড করব। কিন্তু তার আগে ক্লাস, সেটা আমি কালকে ক্লাসেই দেখাবো, কিন্তু তার আগে তোমাদের কিন্তু একটু বুঝে নিতে হবে যে তোমরা কোন কোন টপিকগুলো পড়বে। তো আজকে আমাদের জিও টেকটনিকের টপিক, এক সেকেন্ড, জিও টেকটনিকের টপিক আছে, ঠিক আছে, এইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, কালকের থেকে এটা দিয়ে ক্লাস শুরু করে দেবো। তো এখানে আমি একটা টপিক বা একটা ক্যাটাগরি রাখছি, সেটা হচ্ছে থিওরি বেস, বা বলতে পারো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, থিওরি বেস মোস্ট ইম্পর্টেন্ট, বা যেটা তোমার বেসিক ক্লিয়ার করবে সেই ধরনের কোশ্চিন, বেসিক ক্লিয়ার করবে, ঠিক আছে। এইটা ছাড়া তুমি এর পরবর্তী প্রশ্নগুলোতে হাত লাগাতেই পারবে না, তোমার কনসেপ্টই ক্লিয়ার হবে না, বোঝা গেল, তোমার কনসেপ্টই ক্লিয়ার হবে না যদি তুমি এই কোশ্চেনগুলো বাদ দিয়ে বাকি কোশ্চেনগুলো রেডি করার চেষ্টা করো। কি জিনিস আমি দেখাচ্ছি। আরেকটা হচ্ছে আদার ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, আদার ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা কাইন্ডলি একটু নোট করবে, ঠিক আছে, যারা ভর্তি হয়েছো একটু নোট করবে, এটা আমি তোমাদের আলাদা করে দেবো না, একটু নোট করে নেবে। তো এখানে দেখো, এখানে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেমন জিও টেকটনিকের মধ্যে তোমার কি মনে হয় কোনটা ইম্পর্টেন্ট? জিও টেকটনিক, কিভাবে পৃথিবীর গঠন হয়েছে, পৃথিবীর ভূ অভ্যন্তরে কি আছে কি না আছে, তাই না, এইগুলোই তো। তাহলে সেক্ষেত্রে প্রথম কোশ্চিন বা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিনের তালিকায় যদি আমি বলি, তাহলে ফার্স্ট কোশ্চিনটা আমি রাখবো পৃথিবীর আভ্যন্তরীণ গঠন, ঠিক আছে, পৃথিবীর আভ্যন্তরীণ গঠন, এই টপিকটা তোমাকে পড়তে হবে, তাহলে তোমার পরবর্তী বাকি বিষয়গুলো বুঝতে সাহায্য হবে, ঠিক আছে। পৃথিবীর আভ্যন্তরীণ গঠন, ধরো তোমাকে কোশ্চিন করলো
যে পৃথিবীর আভ্যন্তরীণ গঠন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করো, 20 বা 25 নাম্বার তোমাকে দেওয়া হলো। ঠিক আছে, পৃথিবীর আভ্যন্তরীণ গঠন সম্পর্কে আলোচনা করো, ক্রিটিক্যালি ডিসকাস অ্যাবাউট ইন্টেরিয়ার অফ আর্থ, অর্থাৎ পৃথিবীর যে ইন্টেরিয়ার রয়েছে বা পৃথিবীর ইনার স্ট্রাকচার যেটা রয়েছে সেটা, এটা তোমাকে পড়তেই হবে, এই কোশ্চেনটা আসুক বা না আসুক, কারণ এইটা না পড়লে তুমি কিন্তু পরবর্তী কোশ্চেনগুলো বুঝতেই পারবে না। ঠিক আছে, এটা। আর কি আছে, আর রয়েছে প্লেট টেকটনিক থিওরি। ঠিক আছে, প্লেট টেকটনিক থিওরি, প্লেট টেকটনিক একটু লিখে নেবে, হ্যাঁ, থিওরি। প্লেট টেকটনিক থিওরিটা তোমাকে বুঝতে হবে, কারণ পাতের সঞ্চালন যদি তুমি না বোঝো, পরবর্তী সময় তোমার ভূমিকম্প দিয়ে কোশ্চেন লিখতে, ভূমিকম্প দিয়ে কোশ্চেন আসতে পারে, বা তোমাকে এই কোশ্চেনগুলো দিয়েছে কিভাবে মাউন্টেন বিল্ডিং হচ্ছে, ঠিক আছে, কিভাবে তোমার পর্বত গঠন হচ্ছে, তোমার সুনামি কিভাবে হচ্ছে, তাহলে তুমি প্লেট টেকটনিক না পড়ে সেই বিষয়গুলো সম্পর্কে তোমার ধারণাই জন্মাবে না। এগুলো তোমরা ভূগোলের স্টুডেন্ট, তোমরা সকলেই জানো। তা সেক্ষেত্রে প্লেট টেকটনিক থিওরি যেটা আছে এটা তোমাকে পড়তে হবে। ঠিক আছে, আর কি, কন্টিনেন্টাল ডিপ থিওরি, যেটা মহাদেশীয় বিচরণ তত্ত্ব। ঠিক আছে, মহাদেশীয় বিচরণ তত্ত্ব। দেখো তোমাদের কিন্তু কোশ্চেন ইংলিশেই হবে, তাই অবশ্যই ইংলিশ টার্মগুলো তোমাকে জানতে হবে। এখানে বাংলা হয়তো আমি লিখছি, বাট ইংলিশ টার্মগুলো তোমাকে মাস্ট কিন্তু মনে রাখতেই হবে। আমি যে কোশ্চেনগুলো এখন লিখবো সেগুলো ইংলিশেই লিখবো, তো আমি বাংলাটাও বলে দিচ্ছি। মহাদেশীয় বিচরণ তত্ত্ব, ঠিক আছে, বিচরণ তত্ত্ব যেটা, তত্ত্ব বা কন্টিনেন্টাল ডিপ থিওরি যেটা, ঠিক আছে, যেটাকে আমরা বলছি কন্টিনেন্টাল, কন্টিনেন্টাল তোমার ডিপ থিওরি, এইটা। ওকে, এখানে অনেকবার এই কোশ্চেনটা তোমাদের প্রিভিয়াস এর এসছে, যে কন্টিনেন্টাল ডিপ থিওরি লিখতে বলছে, তখন তোমাকে কন্টিনেন্টাল ডিপ থিওরি লিখতে হচ্ছে। অনেক সময় 40 নাম্বারও দিচ্ছে, 20 নাম্বারও দিচ্ছে। এবার অ্যাজ এ মানে কি বলবো, অ্যাজ এ এক্সিকিউটিভ, ঠিক আছে, তোমাকে কিন্তু অনেক নোটিশ লিখতে হবে, অনেক ধরনের চিঠি লিখতে হবে সরকারকে। তো কোথায় লিখবে, কতটা লিখবে, এগুলো তোমাকে বুঝতে হবে। তো মহাদেশীয় বিচরণ তত্ত্বে যদি 20 নাম্বার দেয়, তাহলে আমি কোন কোন জিনিসটাকে স্কিপ করব বা কতটা লিখবো, এটা নিজের থেকেই কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে আসবে। ঠিক আছে, তো মহাদেশীয় বিচরণ তত্ত্ব। আর কি, আর ইম্পর্টেন্ট পয়েন্ট কি, আর ইম্পর্টেন্ট পয়েন্ট কি আছে বলো, আর কি কি আছে দেখি, আইডিয়া কিরকম আছে। তাহলে এখানে ডেভিস আর পেঙ্কের যে ইরোশন সাইকেল রয়েছে, তাই না, তাহলে ডিসকাস দ্য ভিউজ অফ, আমি বলতে পারি কোশ্চেনটাই লিখছি, ডিসকাস দ্য ভিউজ অফ ডেভিস অ্যান্ড পেঙ্ক থিওরি। ঠিক আছে, ডেভিস অ্যান্ড পেঙ্ক থিওরি, পেঙ্ক অন দ্য সাইকেল অফ ইরোশন, সাইকেল অফ ইরোশন। ঠিক আছে, এই কোশ্চেনটা, ইরোশন, সাইকেল অফ ইরোশন, খুব ইম্পর্টেন্ট কিন্তু। তুমি দেখো, হয় 1 বছর গ্যাপে বা 2 বছর গ্যাপে এই 3টে কোশ্চেন রিপিট হয়েছেই হয়েছে। ঠিক আছে, ডেভিস পেঙ্কের যে ইরোশন সাইকেল রয়েছে বা ক্ষয়চক্র রয়েছে, সেটা তোমাকে পড়তে হবে, বা এই কোশ্চেনটা তোমাকে কিন্তু রেডি করতে হবে। ঠিক আছে, আর কি, এখানে আর কি কি জিনিস ইম্পর্টেন্ট, স্লোপ এভলিউশন প্রপোজ বাই ডেভিস অ্যান্ড পেঙ্ক। ঠিক আছে, স্লোপ এভলিউশন, ঠিক আছে, প্রপোজড বাই ডেভিস অ্যান্ড পেঙ্ক। বিভিন্ন ভাবে ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে, কিন্তু কোশ্চেনগুলো আমাদের জানতে হবে। আমি এইটাকে বলছি হাই ভ্যালু কোশ্চেন, এই কোশ্চেনগুলো তুমি বাদ দিতে পারো না। এইগুলো বাদ দিলে তুমি যদি ভাবো যে এই কোশ্চেনগুলো আসবে না, তাহলে তোমার বেসিক কনসেপ্টই ক্লিয়ার হবে না, ঠিক আছে। রাইট এ শর্ট নোট, ক্লাসিফিকেশন অফ আর্থ মুভমেন্ট, ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ আর্থ মুভমেন্ট, ঠিক আছে, আর্থ মুভমেন্টের উপর
তোমার শর্ট নোট লিখতে বলছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর কি আছে? ডেভিস পেং তো বলে, ডেভিস পেংটা তো ঘুরিয়ে ফিরিয়েই দেয়। আর মাউন্টেন বিল্ডিং এগুলো আমি পরে বলছি। আর মোস্ট ইম্পর্টেন্ট কি? জিওমরফিক প্রসেস ইম্পর্টেন্ট, একদমই ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্কোপ কন্টেন্ট, হ্যাঁ স্কোপ কন্টেন্টও ইম্পর্টেন্ট। জিওমরফোলজি স্কোপ কন্টেন্ট কি আছে? ঠিক আছে, স্কোপ কন্টেন্ট, স্কোপ কন্টেন্ট, কন্টেন্ট অফ তোমার জিওমরফোলজি, জিওমরফোলজি এটা। ঠিক আছে, এখান থেকে তুমি বুঝতে পারবে যে জিওমরফোলজির মধ্যে কি স্কোপ কন্টেন্ট রয়েছে। আর কি আছে? আর ইম্পর্টেন্ট একটু বলো দেখি, তোমরাও একটু বলো। জিওমরফিক প্রসেস যেটা, ঠিক আছে, জিওমরফিক প্রসেস, জিওমরফিক প্রসেস যেগুলো, এইগুলো। ঠিক আছে, এই যে কোশ্চিনগুলো, এই কোশ্চিনগুলো হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল কোশ্চিন। এগুলো আসুক বা না আসুক, এই কোশ্চিনগুলো তোমাকে দেখতে হবেই হবে, কারণ এইগুলো যখন তুমি দেখবে এর পরের বাকি কোশ্চিনগুলো তৈরি হবে, বাকি কোশ্চিনগুলো তৈরি হবে। আচ্ছা, এখানে যেহেতু আমি জিওমরফোলজি বলছি, তাই এখানে আরো কিছু বেসিক কোশ্চিন ঢুকবে। কি কোশ্চিন? পরে পেয়ে যাচ্ছি। সেটা হচ্ছে ওয়েদারিং। ঠিক আছে, ওয়েদারিং কি জিনিস? ওয়েদারিং, ওয়েদারিং এর মধ্যে যে ভাগগুলো রয়েছে, ঠিক আছে, এগুলো থিওরি আপনার তোমাকে পড়তে হবে। যেমন কেমিক্যাল ওয়েদারিং, ফিজিক্যাল ওয়েদারিং, আর যেটা জৈবিক, অর্গানিক। ঠিক আছে, তাহলে এখানে এই তিনটেই তোমাকে পড়তে হবে। রাসায়নিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার, যান্ত্রিক আবহবিকার, আর পড়তে হবে তোমাকে তোমার জৈবিক আবহবিকার। ঠিক আছে, এইগুলোর সাথে সাথে যে প্রাকৃতিক বা ন্যাচারাল এজেন্ট গুলো রয়েছে, যেগুলো ভূমিরূপ গঠনে সাহায্য করে। ঠিক আছে, যে ন্যাচারাল এজেন্ট যেগুলো ভূমিরূপ গঠনে সাহায্য করে, কি কি এজেন্ট? যেমন নদী, ঠিক আছে, নদী, বায়ু, হিমবাহ, এইগুলো সম্পর্কে তোমাকে ডিটেলসে জানতে হবে, নাহলে পরবর্তী তুমি কোশ্চিনে হাত দিতেই পারবে না। ঠিক আছে, তোমার কাস্ট, গ্লেসিয়ার, গ্লেসিয়ার মানে হচ্ছে হিমবাহ, আচ্ছা বললাম, সমুদ্র তরঙ্গ, যে ন্যাচারাল এজেন্টগুলো রয়েছে যা ভূমিরূপের পরিবর্তন ঘটাতে পারে। ঠিক আছে, তো এইগুলো সম্পর্কে তোমরা জানলে, এইগুলো সম্পর্কে তোমরা থিওরি পড়লে, তোমার বেসিক গুলো ক্লিয়ার হলো। কিভাবে পাতের সঞ্চালন হচ্ছে, কিভাবে মহাদেশগুলো আগে একটা অবস্থায় ছিল তারপর অন্য অবস্থায় এসছে, কিভাবে ক্ষয়চক্র কাজ করছে, ঠিক আছে, কিভাবে কিভাবে আর্থ মুভমেন্ট ঘটছে, তোমার জিওমরফোলজির কি স্কোপ কন্টেন্ট রয়েছে, এবং জিওমরফিক প্রসেস কোনগুলো, জিওমরফিক প্রসেসের মধ্যে যেটা তোমার বহিঃশক্তি এবং আভ্যন্তরীণ শক্তি দুটোই তোমাকে পড়তে হবে। আগের দিন এগুলো ডিসকাস করেছি। ঠিক আছে, এবং তার সাথে সাথে ওয়েদারিং পড়তে হবে। ওয়েদারিং না পড়লে তুমি কি ভূমিরূপ কিভাবে তৈরি হচ্ছে তুমি বুঝতেই পারবে না। ঠিক আছে, তো এইগুলো আমরা ডিসকাস করার পর, এইগুলো হচ্ছে মেন কোশ্চেন। এবার আমি তোমাকে পর 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 কোশ্চেনগুলো লেখাবো। এক সেকেন্ড। এবার আমি পর পর তোমাকে অন্য যে কোশ্চেনগুলো রয়েছে সেইগুলো আমি তোমাদের লেখাবো। ঠিক আছে, তাহলে এই তিনটে, প্রথমত যতগুলো ভূমিরূপ আছে, ঠিক আছে, যতগুলো ভূমিরূপ আদার ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে, ভূমিরূপ বলতে হিমবাহের, আমি একবার লিখে দিচ্ছি, বায়ু, ঠিক আছে, হিমবাহ, হিমবাহ, নদী, ঠিক আছে, তোমার সমুদ্র তরঙ্গ, সমুদ্র তরঙ্গ, কাস্ট, কাস্ট ভূমিরূপ, এইগুলো ভূমিরূপগুলো তোমাকে মাস্ট পড়তে হবে উইথ ছবি, এবং প্র্যাকটিস করতে হবে। কারণ এটা তুমি যে 2-3 বছরে গ্যাপ দেখো, একবার করে একটা কোশ্চিন দিয়ে দিচ্ছে। ঠিক আছে, একবার করে কিন্তু কোশ্চিন দিচ্ছে, হয়তো ভেঙেও দিতে পারে 5-7 নাম্বার বা 10 নাম্বারে, যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলো তৈরি হয় সেগুলোর উদাহরণ দাও বা সেগুলো সম্পর্কে আলোচনা করো, 10 নাম্বার দিয়ে দিয়েছে, তাহলে তুমি ছেড়ে দেবে নাকি?
টার্গেট থাকতে হবে প্রথম দিন থেকে যে আমি 100% কোশ্চেন অ্যান্সার করে আসবো। আর যেভাবে বলছি, আমি কিন্তু এখনো ক্লাস শুরু করিনি, কালকে থেকে শুরু করব। এখানে আগে আমি কোশ্চেন বোঝাচ্ছি, তোমাকে প্যাটার্ন বোঝাচ্ছি, ঠিক আছে? তো এখানে তুমি যদি এই যে ওয়েদারিং ফোয়েদারিং এগুলো পড়ো, ন্যাচারাল এজেন্ট সম্পর্কে এগুলো সম্পর্কে পড়ো, তবেই তুমি ভূমিরূপের এগুলো বুঝতে পারবে, এগুলো কিভাবে তৈরি হচ্ছে, কোন প্রসেসে তৈরি হচ্ছে, ঠিক আছে? এইটা তাহলে এখানে মোটামুটি ভাবে 8খানা কোশ্চিন আসবে ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের ফলে, ঠিক আছে? 7-8টা কোশ্চিন কিন্তু এখানে আসবে। আচ্ছা, এবার আর কি কি কোশ্চিন, যেমন ধরো তোমার write a short note on, write a short note, write a short note on rejuvenated landform। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা একটা বললাম। আর কি, প্লেট টেকনিক তো বলেই দিলাম, এক সেকেন্ড একটু দাঁড়াও, আমি লিখে এনেছি। আর জিওমরফিক প্রসেস তো বলে দিয়েছি। আচ্ছা, এখানে আইসোস্ট্যাসি যে থিওরি, আইসোস্ট্যাসিস থিওরিটা আমি মিস করে গেছি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট এই ক্যাটাগরির মধ্যে, ঠিক আছে? আইসোস্ট্যাসি থিওরি এটাও কিন্তু এর মধ্যে থাকবে, তাহলে এগুলো নোট করে নাও। এগুলো হচ্ছে তোমাকে পড়তেই হবে, এখানে কোনো চয়েস নেই এইগুলোতে। যখন এগুলো তুমি পড়ে নিচ্ছ, আগে আমরা এই কালকে এইগুলো ডিসকাস করব, এইগুলো কমপ্লিট হয়ে গেলে দেন আমরা পরের এখান থেকে আর যে কোশ্চিনগুলো তৈরি হতে পারে সেইগুলো, ঠিক আছে? এখানে বলছে ডিসক্রাইব দ্য ল্যান্ডফর্ম হুইচ আর প্রোডাক্ট অফ এন্ডোজেনেটিক ফোর্স, ঠিক আছে? এন্ডোজেনেটিক ফোর্সের ফলে কোন ল্যান্ডফর্মগুলো তৈরি হয়, এন্ডোজেনেটিক ফোর্সের ফলে, এন্ডোজেনেটিক ফোর্সের ফলে, এন্ডোজেনেটিক ফোর্সের ফলে। তাহলে এন্ডোজেনেটিক ফোর্সের ফলে কোন কোন ল্যান্ডফর্ম তৈরি হয়, যে ল্যান্ডফর্মগুলো তৈরি হয়, ল্যান্ডফর্ম। তাহলে আমরা যখন জিওমরফিক প্রসেস পড়বো, দেখো জিওমরফিক প্রসেস পড়ার সময় আমি এখানে একটা কোশ্চেন দিলাম না, জিওমরফিক প্রসেস কোথায় গেল, জিওমরফিক প্রসেস, হ্যাঁ জিওমরফিক প্রসেস, এই কোশ্চেনটা তো আসতে পারেই। তারপর জিওমরফিক প্রসেস যখন পড়বো তার মধ্যে এন্ডোজেনেটিক ফোর্সও পড়বো আমরা, ঠিক আছে? এন্ডোজেনেটিক ফোর্স পড়বো, তো এন্ডোজেনেটিক ফোর্স যখন আমরা পড়বো তখন কিন্তু কি কি ল্যান্ডফর্ম তৈরি হচ্ছে সেটা পড়বো। তো এই জন্যই বলছি যে আগে থিওরি বেস কোশ্চেনগুলো আগে করব আমি। হ্যাঁ অবশ্যই বাংলায় লিখতে পারবে, বাংলায় তোমরা লিখতে পারবে, কোনো প্রবলেম নেই। যদি বাংলায় লেখো পুরোটাই বাংলায়, আর যদি ইংলিশে লেখো পুরোটাই ইংলিশে, কিন্তু কোশ্চিন অনলি ইংলিশেই হবে, এটা আমি যতদূর জানি, ঠিক আছে? পুরোটাই ইংলিশে হবে। তুমি লিখতে পারো বাংলাতে, এবং বাংলাতে লেখার সময় দুই একটা জায়গাতে তুমি দু একটা ইংলিশ টার্মও ইউজ করতে পারো, ওতে কোনো অসুবিধা নেই। কিন্তু একটা কোশ্চিন তুমি ইংলিশে লিখলে পুরো, একটা কোশ্চিন পুরো বাংলায় লিখলে তাহলে অসুবিধা আছে। এবার যখন তুমি পড়ছো, তুমি বাংলায় লেখো ঠিক আছে, কিন্তু যখন তুমি পড়ছো তখন কিন্তু অবশ্যই ইংলিশ টার্মগুলো জানবে, না তুমি কোশ্চিনই বুঝতে পারবে না, ঠিক আছে? তুমি দেখো এখানে কোশ্চিন দিচ্ছে এন্ডোজেনেটিক ফোর্স, এবার এন্ডোজেনেটিক ফোর্স মানে কি এটা তুমি না জানো, কিভাবে উত্তর করবে? ধরো হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে তুমি জানো, কিন্তু সেখানে দিয়েছে গ্লেসিয়াল ল্যান্ডফর্ম। বা ধরো তোমার নদী, তুমি পড়ে গেছো নদীর ক্ষয়কাজ বা সঞ্চয় কাজের ফলে ভূমিরূপ, সেখানে দিয়েছে ফ্লুভিয়াল ল্যান্ডফর্ম, ঠিক আছে? তাহলে এই কোশ্চেনের অ্যান্সার গুলো তুমি তখনই করতে পারবে যখন তুমি টার্মগুলো বুঝবে, তাই টার্মগুলো জানা কিন্তু জরুরি আছে। ওকে, আচ্ছা, আইসোস্ট্যাসিস থিওরিতে বলেই দিলাম। রাইট এ শর্ট নোট অন জিও সিনক্লাইন, ঠিক আছে? জিও সিনক্লাইনের উপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? জিও সিনক্লাইন শর্ট নোট কিসের উপর? জিও সিনক্লাইনের উপর, জিও সিনক্লাইনের উপর, ঠিক আছে? শর্ট নোট। যারাই এখানে আছো সে বাংলা মিডিয়াম থাকো ইংলিশ মিডিয়াম থাকো, আমি বলবো
যদি ইংলিশে তুমি ব্যাপক পরিমাণে পারদর্শী হও তবেই ইংলিশে নেবে, মানে ইংলিশে লিখবে। আদারওয়াইজ যে ইমপ্রেশন বাড়াবো, খাতা তাড়াতাড়ি স্পিড হয়, এই চক্করে পড়ে নিও না। কারণ অনেক টার্ম আছে বা অনেক বিষয় আছে যেগুলো কিন্তু আমরা পুরোটা লিখতে গেলে আমাদের অসুবিধা হবে যারা বাংলা ভাষার স্টুডেন্ট, ঠিক আছে? তো বাংলায় লিখলে যে তোমার খাতা তোমাকে কম নাম্বার দেবে বা তোমার ইমপ্রেশন খারাপ হবে এমন কিছু মানে নেই। তুমি বাংলাতেও আইএসও অনেকে ক্লিয়ার করেছে, খুব কম করে কিন্তু করেছে, বা অন্যান্য ভাষাতেও কিন্তু ক্লিয়ার করেছে। তো সেই জায়গায় এইটুকু তোমরা করতেই পারো, কোনো অসুবিধা কিছু নেই, ঠিক আছে? শর্ট নোট অন জিওসিনক্লাইন। আচ্ছা, শর্ট নোট অন পেনিপ্লেন, ঠিক আছে? ইম্পর্টেন্ট কি না? তাহলে এটা ক্রিটিক্যালি ডিসকাস অ্যাবাউট তোমার পেনিপ্লেন, তাই তো? পেনিপ্লেন সম্পর্কে তোমাকে ধরো টিকা লিখতে দিয়েছে পেনিপ্লেন সম্পর্কে। পেনিপ্লেন জিনিসটা কি, কি বিষয়, যাই কোশ্চিন বলো না কেন তুমি তোলো না কোশ্চিন। আমি এই যে কোশ্চিনগুলো তুলছি, কোথা থেকে তুলছি? ক্যালকাটা ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন, আর আমি আগের দিনও তোমাদের সোর্স বলে দিয়েছিলাম, আর তুলছি ইউপিএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন তুলছি আমি। তুমি ডাব্লিউবিসিএস তুমি চোখ বন্ধ করে মেলাও, দেখবে এই কোশ্চিনগুলোই ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে তোমার পেনিপ্লেন, এইগুলো ধারণা তুমি আগেই পেয়ে যাবে যখন তুমি ওই ওই কোশ্চিনগুলো পড়বে, ঠিক আছে? আচ্ছা, কোশ্চিন নাম্বার, এটা কথা বললাম 5। কোশ্চিন নাম্বার 6, কোশ্চিন নাম্বার 6, এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, এইটা স্ট্রাকচার ইজ ডমিনেন্ট কন্ট্রোল ফ্যাক্টর ইন দ্য এভলিউশন অফ ল্যান্ড ফর্মস, ঠিক আছে? ডিসকাস উইথ সুইটেবল এক্সাম্পল। এইটা স্ট্রাকচার ইজ ডমিনেন্ট কন্ট্রোল ফ্যাক্টর, ঠিক আছে? স্ট্রাকচার, স্ট্রাকচার ইজ ডমিনেন্ট, ডমিনেন্ট কন্ট্রোল ফ্যাক্টর, কন্ট্রোল ফ্যাক্টর, ঠিক আছে? ফ্যাক্টর, স্ট্রাকচার ইজ ডমিনেন্ট কন্ট্রোল ফ্যাক্টর। ফ্যাক্টর কিসের জন্য, কিসের ফ্যাক্টর হিসাবে? ফ্যাক্টর ইন দ্য এভলিউশন অফ ল্যান্ডফর্ম, ইন দ্য এভলিউশন, এভলিউশন অফ ল্যান্ডফর্ম, ল্যান্ডফর্ম, ঠিক আছে? ল্যান্ডফর্ম। কোশ্চিন নাম্বার 7। আচ্ছা, সিসমিক ওয়েভস কিভাবে সাহায্য করে পৃথিবীর ইনার স্ট্রাকচার বুঝতে? এই যে একটু আগে আমরা বললাম, যখন আমরা পৃথিবীর ইনার স্ট্রাকচার পড়বো তখন আমরা দেখব সেখানে পরোক্ষ সোর্স হিসাবে কাজ করছে সিসমিক ওয়েভ, এবং সব থেকে বেশি এফেক্টিভ ওয়েতে কাজ করছে সেটাই। কারণ পৃথিবীর ব্যাসার্ধ 6371 কিমি, এত দূর পর্যন্ত আজ পর্যন্ত মানুষ যেতেই পারেনি, মাত্র 11 থেকে 12 কিলোমিটার পর্যন্তই যেতে পেরেছে। তাহলে 6371, তাহলে পৃথিবীর অভ্যন্তরে কি আছে মানুষ জানবে কিভাবে? সেখানে মানুষ পরোক্ষ কিছু সোর্সের সাহায্য নিচ্ছে, যেমন তোমার সিসমিক ওয়েভ তার মধ্যে একটা অন্যতম। এছাড়াও রয়েছে তোমার মাধ্যাকর্ষণ শক্তি, চৌম্বকত্ব, এগুলো রয়েছে, তাই না? তাহলে সেক্ষেত্রে এই যে সিসমিক ওয়েভ রয়েছে এটা পৃথিবীর আভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানতে কিভাবে সাহায্য করে, ঠিক আছে? ভূমিকম্পের তরঙ্গ, ভূমিকম্পের, ভূমিকম্পের তরঙ্গ, এই বোর্ডটাই প্রবলেম হয়ে গেছে। তরঙ্গ কিভাবে, কিভাবে তোমার আভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানতে সাহায্য করে? আভ্যন্তরীণ, পৃথিবীর আভ্যন্তরীণ গঠন সম্পর্কে, সম্পর্কে জানতে সাহায্য করে, সম্পর্কে জানতে সাহায্য করে। ইম্পর্টেন্ট কোশ্চিন, ঠিক আছে? আচ্ছা, আর আর 4টে তো বলেই দিলাম। মাউন্টেন বিল্ডিং যেটা, ঠিক আছে? মাউন্টেন বিল্ডিং, মাউন্টেন বিল্ডিং, বিল্ডিং কিভাবে পর্বত গঠন হচ্ছে, এটা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে এই কোশ্চিনটা দিয়েছে। মাউন্টেন বিল্ডিং অনেক সময় বলতে পারে যে প্লেটের মুভমেন্টের কারণে, ঠিক আছে? প্লেটের মুভমেন্টের রেসপেক্টে তুমি জানাও যে কোন কোন পর্বতগুলো তৈরি হয়, এটা একটা কোশ্চেন হতে পারে। তখন তোমাকে প্লেটের মুভমেন্টের কারণেই যেগুলো হচ্ছে সেইগুলোই তোমাকে বলতে হবে, ঠিক আছে? বোঝা গেল?
ধরো তোমাকে বলে দিল যে পুরো পৃথিবীতে যে পর্বতগুলো রয়েছে তাদের উৎপত্তি অনুসারে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে বলো যে কোনগুলো তোমার কিভাবে তৈরি হয়েছে। তো মাউন্টেন বিল্ডিং এর বিভিন্ন কারণ থাকে, ঠিক আছে। সেই কারণটা আমরা কখন পড়বো? যখন আমরা পৃথিবীর ইনার স্ট্রাকচার পড়বো, তার মধ্যে জিওমরফিক প্রসেস পড়বো। জিওমরফিক প্রসেস পড়তে গিয়ে আমরা কিন্তু মাউন্টেন বিল্ডিং এর ওখানে একটু বিষয়টাকে জানবো। এই জন্যই বলছি তুমি যে কোনো কোশ্চিন তোলো, তুমি যে কোনো কোশ্চিন তোলো, এই কোশ্চিনের থিওরির মধ্যে তার কনসেপ্ট চলে আসবে, এই কোশ্চিনগুলোর থিওরির মধ্যে তার কনসেপ্ট চলে আসবে, আসবে, ঠিক আছে। এখানে আমি আইএস মানে ইউপিএসসি প্রিভিয়াস এর কোশ্চিন তুলেছি, ঠিক আছে। এখানে যতগুলো কোশ্চিন আছে 90% ক্ষেত্রে সব এই কোশ্চিন বেসড, মানে এই কোশ্চিন থিওরি না বুঝলে তুমি ওইগুলো বুঝতে পারবে না। তাহলে আমরা কিন্তু সবার আগে এইগুলো রেডি করব। যারা এখানে ভর্তি হয়েছো, ঠিক আছে, এখানে ইউনিক ভাবে তো এখানে পড়ানোর স্টাইলটা ইউনিক ভাবে তুমি পাবে, এইটুকু গ্যারান্টি। এমন না যে নোট দেবো আর হয়ে যাবে, তা না। আর নোটও দেবো সেই লেভেলের নোট, ঠিক আছে। এই যে আমাদের বইয়ের নোট, এটা তো আমি এমনিই দিয়ে দেবো তোমাদের, এটা তো আমি এমনিই দিয়ে দেবো, ঠিক আছে। কিন্তু যে শর্ট নোটটা কিছু দেবো আর কিছু তোমাদের লেখাবো, ঠিক আছে। লেখাটা জরুরি আছে, কারণ তোমাদের প্র্যাকটিসটা হবে। কিছু দেবো আর কিছু লেখাবো, এবং এমন উপায়ে লেখাবো যেটা ওয়েস্ট বেঙ্গলে এই ধরনের নোট কারো কাছে নেই, যাতে তোমার পরীক্ষা একদম টাইমের মধ্যে হয়ে যায়। এবং একটা ছেলে যে 7 পাতায় যে জিনিসটা লিখছে, তুমি যেটা 3 থেকে 4 পাতায় লিখবে, কিন্তু সে সব লিখবে, যা যা লিখবে তুমিও তাই লিখবে, কিন্তু সেটা ডায়াগ্রাম আকারে, কিন্তু সেটা একটা সিস্টেমেটিক প্যাটার্নে। এইভাবে কিন্তু আমরা নোটগুলো করব, ঠিক আছে। আচ্ছা, আমাদের তো ওয়ার্ল্ড জিওগ্রাফি নেই এখানে, তাই বেশি ওয়ার্ল্ডের যে সমস্ত ল্যান্ডফর্মগুলো সেগুলোর দিকে আমাদের ফোকাস করতে হবে না। আচ্ছা, এখানে হিমালয় তৈরি হচ্ছে, ঠিক আছে। 9 নম্বর কোশ্চিন, হিমালয় নিয়ে ডাইরেক্ট দিতে পারে যে হিমালয় কিভাবে তৈরি হয়েছে। প্লেট টেকটনিক থিওরি সাপেক্ষে লেখো, ঠিক আছে। প্লেট টেকটনিক থিওরি সাপেক্ষে লেখো, টেকটনিক থিওরি সাপেক্ষে লেখো হিমালয় কিভাবে তৈরি হয়েছে, এটা ওকে। প্লেট টেকটনিক থিওরি সাপেক্ষে হিমালয়, বা এটাকে ঘুরিয়ে বলতে পারে ভঙ্গিল পর্বত। অনেক সময় ফোল্ড মাউন্টেন এটাও দিয়েছে পরীক্ষায়, তোমাদের দেখে নেবে ফোল্ড মাউন্টেন কিভাবে তৈরি হয়েছে, ফোল্ড মাউন্টেন, ওকে। আচ্ছা, জিওম্যাগনেটিজম আর প্যালিওম্যাগনেটিজম এটা অতটা ইম্পর্টেন্ট নয়, আমি বলে দেবো ওটা তোমাদের। কাস্ট টপোগ্রাফি ওগুলো তো বলেই দিয়েছি। ওয়েদারিং সম্পর্কে, ওয়েদারিং এর ফলে যে ভূমিরূপগুলো তৈরি হয়, ঠিক আছে। ল্যান্ডফর্ম যেগুলো তৈরি হচ্ছে বাই ওয়েদারিং এটাও আমরা দেখব, ঠিক আছে। এবং ওয়েদারিং এর যে প্রসেসগুলো সেগুলো তো আগেই বলে দিলাম, সেই তার মধ্যে আমরা এগুলো দেখব। আচ্ছা, আরেকটা ভলকানিজম কি জিনিস, ঠিক আছে। এবং ভলকানিজমের ফলে কোন কোন ল্যান্ডফর্ম তৈরি হচ্ছে, ভলকানিজমের ফলে কোন কোন ল্যান্ডফর্ম তৈরি হচ্ছে, ঠিক আছে। ভলকানিজমের ফলে কোন কোন ল্যান্ডফর্ম তৈরি হচ্ছে, ক্লিয়ার। ভলকানিজম এবং এর ফলে তৈরি ল্যান্ডফর্ম, যার মধ্যে খুব ইম্পর্টেন্ট এক ল্যান্ডফর্ম কি গো, সেটা হচ্ছে তোমার সি ফ্লোর স্প্রেডিং, ঠিক আছে। সি ফ্লোর স্প্রেডিং। তাহলে এই সি ফ্লোর স্প্রেডিং এর কনসেপ্ট আমরা কোথা থেকে পাবো বলো? যখন আমরা প্লেটের মুভমেন্ট পড়বো, পাথ, ঠিক আছে। প্লেটের মুভমেন্ট পড়বো তখন। রেজুমেন্টের ল্যান্ডফর্ম তো বলেই দিলাম আমি। ওকে, শিলা, ঠিক আছে। শিলার ক্লাসিফিকেশন, এইটা আমি এই বেসিক আমাদের যে কনসেপ্ট বেস কোশ্চিন আছে, এর মধ্যে আরেকটা কোশ্চিন তোমার ঢোকাবে, এটা হচ্ছে রক,
শিলা, ঠিক আছে, শিলা সম্পর্কে সমস্ত কিছু, শিলা শ্রেণী বিভাগ, কোন কোন ধরনের শিলা, এই জিনিসগুলো, রক, ঠিক আছে। আচ্ছা, আর কি, আর এখানে পরবর্তী সময় সুনামি এবং আর্থকুয়েক, এক সেকেন্ড, সুনামি, 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 এবার আর কি, আর্থকুয়েক, পুরো ডিটেলসে আমরা জানবো, তাহলে এখান থেকে যাই আসুক না কেন সেগুলো জানতে পারবো। সুনামি এবং আর্থকুয়েক, ঠিক আছে। এভলিউশন অফ কন্টিনেন্ট অ্যান্ড ওশিয়ান, কিভাবে মহাসাগর আর সমুদ্র তৈরি হলো, এভলিউশন, এভলিউশন, এভলিউশন অফ, এভলিউশন অফ কন্টিনেন্ট, ঠিক আছে, কন্টিনেন্ট মহাদেশ এবং ওশিয়ান কিভাবে তৈরি হলো গো, এটা আমরা কোথায় পাবো, কন্টিনেন্টাল ডিপ থিওরিতে পাবো, কন্টিনেন্টাল ডিপ থিওরিতে পাবো, ওকে। ডিফারেন্ট প্লেট বাউন্ডারি, এগুলো তো ওখানেই পড়ে নেবো, প্লেট বাউন্ডারি, ঠিক আছে। চলো এবার আমি তোমাদের পেনিপ্লেন আর পেডিপ্লেন, পেডিপ্লেন আর পেনিপ্লেন দুটোই, এবার আমি তোমাদের ম্যাজিক দেখাই, ঠিক আছে। এখানে তোমাদের একটু হয়তো ফিস বেশি রাখা হয়েছে, আমি তোমাদের একটা কথা বলে দিই, ঠিক আছে, একটা কথা বলে দিই, এই যে একটু আগেই 4 ঘন্টা ক্লাস করিয়ে আসলাম, কাদের বলো তো, যারা শিক্ষক হবে, টিচার হবে, তারা কিন্তু ওই মাধ্যমিক পাস এই ওই না যে ওদের যা বোঝাবো তাই, ওদের একটু মা বাবার জ্ঞান দিয়ে দেবো, একটু মোটিভেট করে দেবো, একটু কান্নাকাটি করে দেবো, বুঝে যাবে হ্যাঁ স্যার আমার বেস্ট, তা কিন্তু নয়। দেখবে এখনই ক্লাস হলো 700-র উপর, 600-700-র উপর লাইক আছে, এবং প্রত্যেকটা 4 ঘন্টা ক্লাস করালাম, কোনো পিপিটি ছাড়াই ক্লাস করালাম আমি। এখানে অনেক টিচার আছে, ঠিক আছে, যারা আন্ডার রেটেড বলতে পারো, আন্ডার রেটেড মানে কি, যাদের কেউ চেনে না, ঠিক আছে। অনেক টিচার আছে যারা খুব সুন্দর আমি দেখেছি, কিন্তু তাদের দেখো পিপিটি দিয়ে বাচ্চা ছেলেরা ক্লাস করে, পিপিটি দিয়ে, হ্যাঁ, এবার যখন থিওরি আসবে প্রচুর তখন আমাদের কাজে আসবে, কিন্তু বিষয়গুলো বুঝতে গেলে তোমাকে প্রত্যেকটা জিনিস একদম ইয়ে আকারে বুঝতে হবে। হ্যাঁ, পিপিটি কখন কাজে লাগবে, যখন অনেক নোট তখন কাজে লাগবে, অপশনের ক্ষেত্রে পিপিটি কাজে লাগবে, বোঝা গেল, অপশনের ক্ষেত্রে পিপিটি কাজে লাগবে আমাদের, কারণ অপশনে অনেক নোট। এবার আমি পিপিটি বলতে কি, একদম শর্ট নোট আকারে তোমাদের সামনে নিয়ে আসবো, বিষয়টাকে বোঝাবো, না আমাদের অনেক টাইম লেগে যাবে। যেভাবে নোট বলছি আমি, যে এই রকম নোট যেটা তুমি কোথাও পাবে না, এই নোটটা আমি তোমাদের সামনে নিয়ে আসবো, তারপর পুরো জিনিসটাকে আমি হাতে করে তোমাদের বোঝাবো। আচ্ছা, এখানে দেখো একটু, এখানে একটু দেখো, এবার একটু ম্যাজিকটা দেখাই তোমাদের। এইগুলো হচ্ছে তোমার টোটাল, আমি কতগুলো কোশ্চেন বললাম এই টপিকটা থেকে, এক সেকেন্ড, এই যে টপিকটা থেকে আমি বললাম, এই টপিকটা থেকে আমি মোটামুটি ভাবে 30 থেকে 40টা কোশ্চেন বললাম, এই টপিকটা থেকে 30 থেকে 40টা, ঠিক আছে। এই 30 থেকে 40টা কোশ্চেন তুমি যদি করো বা রেডি করতে পারো, একবার বা দুবার রিভিশন দিয়ে যেতে পারো, দেখবে তোমার লেখার পদ্ধতি বা লেখার সিস্টেম অনেক বেশি বৃদ্ধি পেয়ে গেছে, মানে গুণ অনেক বেশি বৃদ্ধি পেয়ে গেছে। ওইভাবে বলাটা সহজ, স্যারা তো বলে দেবে আরে এটা তো অপশনাল পেপার, যা ইচ্ছা আসতে পারে, তোমরা কনসেপ্ট বোঝো, এটা ঠিক আছে, কনসেপ্ট আমি বুঝলাম, ঠিক আছে, কিন্তু একটা কোশ্চিন আসলে সেটা তো বানাতে হবে, ইনস্ট্যান্ট মাথায় বানাতে হবে, বানিয়ে লিখতে হবে। আরেকটা ছেলে সে কমন পেয়ে বসে আছে, এই কোশ্চিনটা তো আমি বাড়িতে 10 বার পড়ে এসেছি, তাহলে কে ভালো লিখবে বলো আমাকে। এবার আমি তোমাকে বলছি, তোমরা বলবে হ্যাঁ স্যার আপনি তো বলছেন যদি কমন না পাই, ঠিক আছে, আমি জিওমর্ফিতে কমন পেলাম না, পরেরটা তো কমন পাবো, এটা তো পাবো, কারণ এখানেও তো আমি 30-40টা কোশ্চিন করেছি। আচ্ছা, আমি এখানে তো পাবো, তাই না, আমার অনেক অপশন থাকে আমাদের কাছে, অনেক চয়েস থাকে। তোমাদের তর্কে খাতিরে বললাম যে ঠিক আছে চলো, কমন পাবো না, কেন পাবো না সেটা উত্তর দাও। আমি এই যে 30-40টা কোশ্চেন আমি পুরো সাইন্টিফিক ওয়েতে সাজালাম, এর বাইরে কোশ্চেন হবে না, আমি দেখাচ্ছি তোমাদের, দেখো ম্যাজিকটা দেখো শুধু, তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড। এই যে 30-40টা কোশ্চেন বললাম, দেখি এখানে আছে নাকি প্রিভিয়াস এর কোশ্চেন, থাকলে দেখাতে পারবো। আচ্ছা, এটা দেখো 2014 কোশ্চিন, 2014 কোশ্চিন, ঠিক আছে। এখানে দেখো হাউ ডাজ ওশেনিক ক্রাস্ট ফর্ম, কিভাবে মহাদেশীয় ভূত্বক তৈরি হয়। আচ্ছা, আমি এই কোশ্চেন ডিসকাস করলাম কি করলাম না,
আমি এটা টাচ করলাম কি করলাম না, কিভাবে মহাদেশ তৈরি হয়, মহাসাগর তৈরি হয়, এটা এটা 2002 সালের ইউপিএসসি প্রিভিয়াস এর কোশ্চিন। ঠিক আছে। আচ্ছা, অ্যাটেম্প দ্য ক্লাসিফিকেশন অফ ফ্লুভিয়াল ল্যান্ডফর্ম ইন এ ডেল্টিক এরিয়া। ডেল্টিক এরিয়াতে কিভাবে ফ্লুভিয়াল ল্যান্ডফর্ম, আমি বলেছি ফ্লুভিয়াল ল্যান্ডফর্ম পড়বো কি পড়বো না, বলেছি, তার মানে তুমি পড়েছো, মানে আমি এগুলো বলেছি মানে কি তোমাকে আমি পড়াচ্ছি, তাহলে এইগুলো তুমি পড়ে গেছো। কোশ্চিনটা একটু এদিক ওদিক ঘুরিয়ে দিতে পারে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কোশ্চিন, বাকিগুলো অন্য টপিক থেকে, তো আমি অন্য টপিক আর যাবো না। এবার আবার দেখি পরে এই আছে কিনা। হ্যাঁ, পরেরটা দেখো 2015 কোশ্চিন, ক্রিটিক্যালি এভালুয়েট ডেভিস সাইকেল অফ ইরোশন। বললাম কি বললাম না, বললাম কি বললাম না, বললাম, ঠিক আছে। চলো পরে কোশ্চিন দেখি। আচ্ছা, পরে কোশ্চিন, ডিভাইড ইন্ডিয়া, আচ্ছা ও সরি, এটা তো ইন্ডিয়ান জিওগ্রাফি, মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা, ওয়াই ইজ প্লেট টেকটনিক regarded as a unified theory, being out the importance of global hydrological cycle, maintaining the heat and moisture balance of the earth। ঠিক আছে, এখানে তোমাকে প্লেট টেকটনিক থিওরি কেন তোমার ইউনিফাইড থিওরি এটা ডিসকাস করতে বলছে, এটা পেলাম আমি ধরলাম এই জিনিসটা, এই টপিকটা এটা আমি বললাম না, কিন্তু এটা আমি কখন পড়বো, যখন আমি জিওমর্ফিক প্রসেস পড়বো। ঠিক আছে, ওর আন্ডারে ওই যে বললাম না যে প্রথমে আমি 10টা থিওরি কোশ্চিন, 10 বা 14টা থিওরি কোশ্চিন সাজিয়েছি, ওই কনসেপ্টটা তুমি যদি একবার ডিটেলসে পড়ো, এই প্রত্যেকটা কোশ্চিনের তোমার এমন না যে তুমি একদম মানে এটা সম্পর্কে কিচ্ছু জানো না, এরকম হতে পারে না। ঠিক আছে, আর্থকোয়েক, হাউ টু আর্থকোয়েক ওয়েভস হেল্পস টু আন্ডারস্ট্যান্ড দ্য ইন্টেরিয়র অফ আর্থ। পিবিএস এর কোশ্চিন কিনা, এই যে আমি যেগুলো লেখালাম এগুলো সব আইএস এর পিবিএস এর কোশ্চিন। ঠিক আছে, আমি শুধু একটা টপিক দেখাচ্ছি তোমাকে, চলো পরে কোশ্চিন দেখাচ্ছি, ক্রিটিক্যালি ইভালুয়েট পেইং ভিউজ অফ সাইকেল অফ ইরোশন। দেখালাম কি দেখালাম না। আচ্ছা, 2000 আর নেই বোধহয়, 2018 পর্যন্তই আছে এখানে। ওকে, জিওমরফোলজি, আচ্ছা এটা তো শুরু হয়ে যাচ্ছে। তুমি বলবে স্যার আপনি বড্ড বেশি চালাক। ঠিক আছে, কারণ এখানে তো ওয়েস্ট বেঙ্গল, তো অনেক নিজেকে প্রুভ করতে হয়, কারণ এখানে সবাই চালাক, সবাই শেয়ানা, স্টুডেন্টও শেয়ানা। তো এখানে কি হচ্ছে, আমি যদি তাই করি যে আমি প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখে নিয়ে তোমাকে সাজিয়ে দিলাম, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি 5000 এর চ্যালেঞ্জ দিচ্ছি, এই কোর্সটা কি 5000, তো আমি চ্যালেঞ্জ দিচ্ছি তোমাকে, তুমি ইউপিএসসির প্রিভিয়াস ইয়ার, এক সেকেন্ড, ইউপিএসসির প্রিভিয়াস ইয়ার যে কোনো জিওটেকটনিক বা জিওমরফোলজি থেকে তোলো, যে কোনো তোলো, ঠিক আছে, বাদ দাও ইউপিএসসি, বাদ দাও, যে কোনো স্টেট গভর্নমেন্টের, সেটা ইউপি পিএসসি বলো, মানে উত্তরপ্রদেশ সিভিল সার্ভিস বলো, মধ্যপ্রদেশ সিভিল সার্ভিস, যে কোনো জায়গা তুমি স্টেট যে পিএসসি হয় তার কোশ্চিন তোলো, আমাদের যেমন ডাব্লিউবিসিএস, বাকি রাজ্যেরও একটা এরকম এক্সাম হয় সিভিল সার্ভিস নিয়োগের, তোলো। যদি আমার এই কোশ্চিনের মধ্যে না আসে, আমি 5000 টাকার গিফট দেবো তোমাকে, আমার এই কোর্স তোমাকে আমি ফ্রি দেবো। কত পার্সেন্ট? হ্যাঁ 100% নয়, 90% বললাম আমি। 90% যদি কমন না আসে আমার এই ইয়ের মধ্যে, বললাম না কিছু কিছু স্যাড না আন্ডার রেটেড থাকে এখানে। ঠিক আছে, যদিও আমি আজ পর্যন্ত কোনো জায়গায় কোন পথে যাইনি, ছোট থেকে যখন আমার টপাস গ্রুপ ছোট ছিল তখন থেকেও, খালি একটা জিনিস বুঝে গেছি যে আমি ওই ফ্রি আর করবো না। ঠিক আছে, আর আমি সবার ঠিকা নিয়েও বসে নেই, সত্যি কথা বলছি, একসময় অনেক ভেবেছি, অনেক কথা শুনেছি ছাত্রছাত্রীদের, কিন্তু এখন আর নয়। এই জিনিসটা একদম হাই ভ্যালু জিনিস দেবো, হাই ভ্যালু আমি তাদের কাছ থেকে নেবো, কারণ আমি তাদের সময় দেবো। আমি বললাম না যে আমার বেঙ্গল স্কুল অ্যান্ড কলেজ সার্ভিস বলে একটা আছে টিচিং লাইনে, দেখো লাস্ট 20 দিনে 85 ঘন্টা ক্লাস করেছি, 26 দিনে 107 ঘন্টার ক্লাস করেছি, যার মধ্যে 70 ঘন্টার ক্লাস আমার। ওখানে দেওয়া আছে, ছেলে মেয়েদের রিভিউ দেখবে শুধু, তোমাদের দেখবে একটা গ্রুপে পাঠিয়েছি, ওখানে 206 জন রিভিউ দিয়েছে, তার মধ্যে 198 জন 5 স্টার রিভিউ দিয়েছে। ঠিক আছে, তো এই যে জিনিস, এই যে বললাম আমি এটা ওপেন রাখলাম আজকে ইউটিউবে, কিন্তু আমি এগুলো ওপেন রাখবো না। এই জিনিসের বাইরে যখন তুমি এগুলো ডিটেলসে পড়বে, যদি কোশ্চিন হয়ে থাকে তাহলে আমি নাম ফিরিয়ে দেবো। ঠিক আছে, এবার তুমি যদি মনে করো তাহলে বাড়িতে এগুলো বসে রেডি করো, রেডি করার পর
পড়াশোনা করো, নিজের থেকে সেলফ স্টাডি করো। বইয়ের সোর্স আমি তোমাদের বলে দিয়েছি, বইয়ের সোর্স আমি তোমাদের বলে দিয়েছি, ঠিক আছে? আমাকে ক্ষমা করো ভাই, আমি বললাম তো প্রচুর পরিশ্রম আছে এতে। আমি যদি আমার সময় দিই তোমাকে, তুমি বুঝে নেবে কোর্স, যেটা বলছি সেটা বুঝে নেবে। কিন্তু ওই আগের মতো সেই 5-10 টাকা 100 টাকা 200 টাকায় করবো, দুদিন পর বন্ধ হয়ে যাবে, আর আমার কোন স্যার পড়াবে কি পড়াবে না তার দায়িত্ব আমি নিয়ে বসবো, ঠিক আছে? এই গন্ডগোল হয়ে গেছে, এই জায়গাটা যেখানে আমি দাঁড়িয়ে আছি গন্ডগোল হয়ে গেছে। আমি পড়াচ্ছি, পরিশ্রম করছি, দেখা যায় আমার কোনো স্যার পড়াচ্ছে না, গালাগালি দিচ্ছে। তাই আমি এখানে যে কটা কোর্স নিয়ে আসবো একদম হাই ভ্যালু কোর্স নিয়ে আসবো এবং হাই ভ্যালু জিনিসও আমি প্রোভাইড করবো। বললাম তো আমি এখানে তোমাদের চ্যালেঞ্জ করছি, আমার এই ব্যাচে 5000 কোর্স ফি আছে, 5000 তোমাকে দিয়ে দেবো, চলো 5000 এর কোর্স দিয়ে দেবো, কিন্তু তুমি দেখাও এর বাইরে থেকে আছে কিনা। 90%, হ্যাঁ তুমি দু একটা জিনিস দেখাতেই পারো। এখানে আমি তোমাদের লিঙ্কও পাঠিয়ে দেবো, তুমি সার্চ করো জিওমরফোলজি অল প্রিভিয়াস ইয়ার কোশ্চিন, জিওমরফোলজি অপশনাল জিওগ্রাফি ইউপিএসসি, দেখবে প্রথমেই দিয়ে দেবে। সাইটের নাম কি সেটাও আমি বলে দিচ্ছি, এটা কি আছে, এটা কিছু একটা আছে হয়তো দেখা যাচ্ছে না, কি lotusseries.com বা কিছু একটা, পেয়ে যাবে এক জায়গায় সব, তুমি দেখো এর মধ্যে আছে বাইরে আছে কিনা। মানে আমি এটা বলতে চাইছি যে এইগুলো তুমি যদি পড়ো, এরপরে যত কোশ্চিন আসুক না কেন সেইগুলো তোমার ওইখান থেকেই তৈরি, ওইখান থেকেই সৃষ্টি। বোঝা গেছে? কে কে আছো? শুভঙ্কর কুমার, সরি শুভ কুমার, শুভ কুমার, সুমতি বিশ্বাস, বলো। কারো কিছু বলার আছে? কারো কিছু ডিসকাস করার আছে? কিছু প্রশ্ন থাকলে বলতে পারো। কাল থেকে তাহলে আমরা শুরু করছি, এই জিনিসগুলো এইভাবেই শুরু করব। প্রথমে হাই ভ্যালু কোশ্চেনগুলো আমরা দেখব, যেগুলো থিওরি বেস বা বেসিক ক্লিয়ার করবে আমার, দেন আমরা এগোবো পরবর্তী কোশ্চেনের দিকে, ঠিক আছে? দেন আমরা এগোবো পরবর্তী কোশ্চেনের দিকে, এবং এই নোটটা আমি তোমাদের প্রোভাইড করে দেবো, ঠিক আছে? আজকে না, এটা 15 তারিখে প্রোভাইড করবো আমি, কিছু ছেলে মেয়ে ভর্তি হবে, 15 তারিখে প্রোভাইড করে দেবো। এই যে আমাদের যে বইটা আছে, এটা অনেক দিন আগেকার বই, তোমরা এখান থেকে জাস্ট পড়ে বেসিকটা ক্লিয়ার করে নিও, কিন্তু আসল ইয়েটা তোমাদের ইয়েতে হবে। কিছু বলার আছে? যারা যারা আছো এখানে, অপশন পেপারটা জিওগ্রাফি, অপশন জিওগ্রাফিটা তোমাকে ব্যাপকভাবে সাহায্য করতে পারে, কারণ তোমাকে আলাদা করে কিছু পড়তে হচ্ছে না, ঠিক আছে? আলাদা করে তোমাকে একটা এক্সট্রা সাবজেক্টের বার্ডেন নিতে হচ্ছে না। এবং তুমি যখন ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি মেন্সের পেপার 2 এর জন্য পড়ছো অপশনাল পেপারে, সেটা তোমার মেন্সের 100 নাম্বারকেও কভার করছে, ঠিক আছে? প্রিলিমসেও কভার করছে। এবং এখানে লিখতে, ওই বললাম না যে অনেকে ভাবে প্রচুর লিখতে হয়, আমিও বলি প্রচুর লিখতে হয়, কিন্তু যদি সেটাকে আমরা ইউপিএসসি প্যাটার্নের মেন্স লেখার মতো লিখি, মানে ডায়াগ্রাম আকারে ছকের মাধ্যমে বেশি করে প্রেজেন্ট করার চেষ্টা করি, তাহলে এখানে খুব সহজেই তুমি অ্যান্সার নামিয়ে আসতে পারবে। আর মেন চ্যালেঞ্জ হচ্ছে অ্যান্সার লিখে আসা। ম্যাক্সিমাম ছেলে দেখবে অ্যানথ্রোপোলজি এই সাবজেক্ট থেকে আসে, তাই না? মানে চাকরি পায়। অ্যানথ্রোপোলজি কেন চাকরি পায়? সাবজেক্টটা কি সহজ? বায়োলজির সাবজেক্ট সহজ, সায়েন্সের সাবজেক্ট সহজ হয়ে গেল কবে থেকে? সহজ না, লিখতে কম হয়, আর ছেলে মেয়ে 100% লিখে আসে, এটাই জিনিস। ইতিহাসের থেকে সহজ, ইতিহাসে সবই আছে, তোমরা সবই পড়ে এসছো, শুধু ওয়ার্ল্ড ইতিহাসটা আলাদা আছে। কিন্তু ইতিহাসে দেখবে অনেক ছেলে মেয়ে এখনকার দিনে পাচ্ছে না, কারণ লিখতে প্রচুর হয়। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, এই পর্যন্তই। ভালো থেকো তোমরা সবাই। কালকে আসছি তোমাদের সামনে ওই ক্লাসগুলো নিয়ে। আমি একদম ক্যাটাগরি ওয়াইজ ভেঙে দিলাম তোমাদের কোশ্চিন জিওটেকটনিক টপিকের ওপর। এটা নিয়ে আমি আর ডিসকাস করবো না, এরপর ডাইরেক্ট কোশ্চিনে ঢুকবো এবং অ্যান্সার করবো। যারা যারা এখানে অপশনাল জিওগ্রাফি নেবে ভাবছো, ঠিক আছে, আমাদের একটা ব্যাচ হয়েছে, সেই ব্যাচটা ফুলও হয়ে গেছে, কারণ অনেক দিন ধরে অনেক ছেলেমেয়েরা রিকোয়েস্ট করছিল, যার জন্য আমরা তাদের নাম্বারগুলো লিখে রেখেছিলাম।
তো ব্যাচ আমাদের ফুল হয়ে গেছে। যদি এখানে দেখি ছেলে মেয়েদের রেসপন্স আছে তাহলে একটা অন্য ব্যাচের কথা আমরা ভাববো, কিন্তু এখানে খাতা দেখা থেকে শুরু করে বাকি সব কিছুই আমরা রাখছি, যার জন্য 50 জন ছেলের উপরে এখানে রাখা হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকো তোমরা সবাই, টাটা, গুড নাইট।